জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিটস বইটা নিয়ে হুম। বেশ আলোচনা চলছে আজকাল। আজকে আমরা এই বইটার একেবারে ভেতরের কথাগুলো মানে মূল ধারণাগুলো একটু বোঝার চেষ্টা করব। আমাদের কাছে যে সোর্সগুলো আছে সেগুলো একটু ঘেঁটে দেখব কেন এই ছোট ছোট অভ্যাস নিয়ে এত মাতামাতি হচ্ছে আর কি। মূল লক্ষ্যটা আসলে বেশ সোজাসাপটা। কিভাবে রোজকার ওই অতি ছোট, প্রায় চোখে না পড়ার মতো অভ্যাসগুলো সময়ের সাথে সাথে জীবনে এত বড় পরিবর্তন আনে, সেই ব্যাপারটা বোঝা। হ্যাঁ, বইটার একদম গোড়ার কথাটাই তো এটা। যে সাফল্য কোনো ম্যাজিক না, রাতারাতি কিছু হয় না, বরং প্রতিদিন যে ছোট ছোট ভালো বা মন্দ অভ্যাস আমরা করি, সেগুলোই জমতে জমতে একটা বিরাট আকার নেয়। ঠিক যেন বিন্দু বিন্দু জল থেকে সিন্ধু তৈরি হবার মতো। একদম। ব্যাপারটা শুনতে খুব সহজ মনে হলেও এর পেছনে কিন্তু একটা বেশ গভীর ভাবনা আছে। চলুন, এই ভাবনা আর এর প্রায়োগিক দিকগুলো নিয়ে আজকের আলোচনাটা শুরু করি। আচ্ছা। আমরা যখন জীবনের দিকে তাকাই, প্রায়শই তো বড় বড় ঘটনাগুলোই চোখে পড়ে, তাই না? হ্যাঁ, সেটাই স্বাভাবিক। কিন্তু এই বইটা বলছে, দেখুন, আসল খেলাটা কিন্তু ওই বড় ঘটনায় না, বরং প্রতিদিনের ছোট ছোট পছন্দের মধ্যে চলছে। মানে ধরুন, প্রতিদিন যদি আমরা আগের দিনের চেয়ে মাত্র 1%, শুধু 1% ভালো কিছু করি। অথবা খারাপ কিছু করি। হ্যাঁ, শুরুতে হয়তো কিছুই বোঝা যাবে না, কিন্তু বছর শেষে ওই 1% ভালো বা মন্দের প্রভাব কিন্তু বিশাল হয়ে দাঁড়ায়। চক্রবৃদ্ধি হারে বাড়ে ব্যাপারটা। হ্যাঁ, তাই ওই বিশাল লক্ষ্যের পেছনে না ছুটে বরং ছোট কিন্তু নিয়মিত উন্নতির দিকে মন দেওয়াই আসল চাবিকাঠি। ঠিক এখানেই এই যে 1% উন্নতির কথা বললেন, এখানেই বইটার একটা খুব জরুরি ধারণা চলে আসে। এটাকে বলা হচ্ছে প্ল্যাটো অফ লেটেন্ট পোটেনশিয়াল, মানে সুপ্ত সম্ভাবনার মালভূমি। আচ্ছা। ব্যাপারটা অনেকটা ওই বরফ জমার উদাহরণের মতো। ধরুন, তাপমাত্রা -5 ডিগ্রি থেকে কমতে কমতে -4, -3, -2, -1 হলো। হুম। এই পুরো সময়টাই কিন্তু বরফ গলছে না, হ্যাঁ, কিন্তু যেই 0 ডিগ্রিতে পৌঁছালো, অমনি গলতে শুরু করলো। একদম। তার মানে কি, আগের ওই তাপমাত্রাগুলোর কোনো ভূমিকাই ছিল না? অবশ্যই ছিল, ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছিল। ঠিক। অভ্যাস তৈরির ক্ষেত্রেও ঠিক এই জিনিসটাই ঘটে। আমরা হয়তো রোজ একটু একটু চেষ্টা করছি, কিন্তু বাইরে থেকে চট করে কোনো ফলাফল দেখতে পাচ্ছি না। এই সময়টাই হলো মালভূমি। হ্যাঁ, এই মালভূমির সময়টা। আর এখানেই বেশিরভাগ লোক হতাশ হয়ে হাল ছেড়ে দেয়, কারণ চটজলদি ফল তো আসছে না। তাই তো। কিন্তু ধৈর্য ধরে লেগে থাকাটা জরুরি, কারণ ভেতরে ভেতরে ঠিকই পরিবর্তন জমছে। এজন্যই বইটাতে না, গোলের চেয়ে লক্ষ্যের চেয়ে একটা ভালো সিস্টেম বা পদ্ধতি তৈরি করার ওপর বেশি জোর দেওয়া হয়েছে। সিস্টেম। হ্যাঁ, সিস্টেম। কারণ সিস্টেম যদি ঠিক থাকে, তাহলে ফলাফল একসময় আসবেই। বাহ, দারুণ একটা পয়েন্ট। তাহলে প্রশ্ন আসে, এই সিস্টেম বা এই ভালো অভ্যাসগুলো এগুলো আমরা তৈরি করব কিভাবে? আর উল্টো দিকে খারাপ অভ্যাসগুলোই বা তাড়াবো কি করে? হ্যাঁ, এখানেই আসছে বইটার সবচেয়ে কাজের অংশটা। অভ্যাস গড়া বা ভাঙার 4টে সহজ সূত্র। ওহো, ওই 4টে সূত্রের কথা বলছেন তো? একদম। প্রথম সূত্রটা হলো মেক ইট অবভিয়াস, স্পষ্ট করে তোলো। স্পষ্ট করে তোলা মানে? যে ভালো অভ্যাসটা করতে চাইছি, তার জন্য যে সংকেত বা ক্লু, সেটাকে একদম চোখের সামনে রাখতে হবে, যাতে কাজটা করার কথা মনে পড়ে, শুরু করতে ইচ্ছে করে। আচ্ছা আচ্ছা, যেমন ধরুন যদি কেউ সকালে উঠে ব্যায়াম করতে চায়, হুম, তাহলে আগের রাতেই ব্যায়ামের জামাকাপড়, জুতো এগুলো সব হাতের কাছে গুছিয়ে রাখা। ঠিক। সকালে উঠে জিনিসগুলো চোখে পড়ল, ব্যাস, ব্যায়ামের কথাটা মনে পড়ে গেল, কাজটা শুরু করতে অনেক সুবিধা হলো। আর খারাপ অভ্যাসের ক্ষেত্রে ঠিক উল্টোটা। হ্যাঁ, খারাপ অভ্যাস তাড়াতে হলে তার যে সংকেতগুলো, সেগুলোকে চোখের আড়াল করতে হবে, দৃষ্টির বাইরে রাখতে হবে। বোঝা গেল, বেশ কাজের তো। একদম। আর এই সংকেত বা কিউ পাওয়ার পরেই আসে দ্বিতীয় সূত্রটা। সেটা হলো মেক ইট অ্যাট্রাক্টিভ, আকর্ষণীয় করে তোলো। আকর্ষণীয় মানে কাজটাকে মজার বানাতে হবে। অনেকটা তাই। দেখুন, আমরা মানুষ তো, যে কাজগুলো করে আনন্দ পাই বা কোনোভাবে ভালো লাগে, সেগুলোই বারবার করতে চাই। কোনো অভ্যাস যদি খুব বোরিং বা কষ্টকর মনে হয়, সেটা বেশি দিন টিকিয়ে রাখা মুশকিল হয়ে যায়। ঠিক, যেমন ওই ব্যায়ামের উদাহরণটাই যদি ধরি, হুম অনেকের কাছেই হয়তো ব্যায়াম করাটা খুব একটা মজার কিছু না। হুম কিন্তু যদি ব্যায়াম করার সময় নিজের পছন্দের গান শোনা যায় বা হয়তো কোনো বন্ধুর সাথে একসাথে ব্যায়াম করা যায়। হ্যাঁ, তাহলে পুরো ব্যাপারটা একটু হলেও ইন্টারেস্টিং হয়ে ওঠে। এই আকর্ষণটাই অভ্যাসটাকে চালিয়ে নিয়ে যেতে হেল্প করে। ঠিক। এর পেছনেও কিন্তু একটা সায়েন্স আছে।
যখন কোনো অভ্যাসের সাথে আমরা আনন্দ বা কোনো পুরস্কার জুড়ে দিই তখন ব্রেনে ডোপামিন রিলিজ হয়। ও আচ্ছা। এই ডোপামিন আমাদের ভালো লাগার অনুভূতি দেয় আর ওই কাজটা আবার করার জন্য মোটিভেট করে। এটাকে অনেক সময় টেম্পটেশন বান্ডেলিং বলে। টেম্পটেশন বান্ডেলিং? হ্যাঁ, মানে ধরুন আপনার পছন্দের কোনো টিভি শো আছে যেটা দেখতে ভালো লাগে, আর আপনার ট্রেডমিলে হাঁটা দরকার, কিন্তু সেটা বোরিং লাগে। হুম। তো আপনি নিয়ম করলেন শুধু ট্রেডমিলে হাঁটার সময়ই ওই শোটা দেখবেন। তাহলে হাঁটার সাথে একটা আকর্ষণ জুড়ে গেল। ইন্টারেস্টিং তো। কিন্তু সব অভ্যাসকে কি এভাবে আকর্ষণীয় করা যায়? কিছু কাজ তো এমনিতেই কঠিন বা একঘেয়ে। খুব ভালো পয়েন্ট। সব ক্ষেত্রে হয়তো সমানভাবে কাজ করবে না, কিন্তু চেষ্টা করে দেখতে তো দোষ নেই, কিছুটা হলেও কাজ সহজ হতে পারে। তা ঠিক। আচ্ছা, তাহলে তৃতীয় সূত্রটা কি? তৃতীয়টা হলো মেক ইট ইজি, সহজ করে ফেলো। সহজ করা মানে? আমরা আসলে স্বভাবতই কম খাটনিতে কাজ সারতে চাই, মানে যে কাজে বাধা কম সেটাই করতে ইচ্ছা করে। তাই কোনো অভ্যাস শুরু করা বা চালিয়ে যাওয়াটা যত সহজ করা যাবে তত ভালো। হ্যাঁ, এটা ঠিক। অনেক সময় আমরা শুরুতেই বিশাল লক্ষ্য ঠিক করে ফেলি। যেমন কেউ ঠিক করল কাল থেকে রোজ 1 ঘন্টা জিমে যাবে। হুম, কিন্তু প্রথম দিন গিয়েই হয়তো এমন অবস্থা হলো যে পরের দিন আর উৎসাহই পেল না। একদম। এর বদলে বইটা বলছে শুরুটা করুন একদম ছোট করে। কতটা ছোট? একেবারে ছোট। যেমন 1 ঘন্টা জিমের লক্ষ্য না নিয়ে শুধু 5 মিনিট হাঁটার লক্ষ্য নিন। বা ধরুন বই পড়ার অভ্যাস করতে চান, হ্যাঁ। রোজ 50 পাতা পড়ার টার্গেট না করে শুধু 2 পাতা বা ধরুন 5 মিনিট পড়ার লক্ষ্য নিন। ও, এটাকে কি ওই 2 মিনিট রুল বলে? ঠিক ধরেছেন, 2 মিনিট রুল। যে কোনো নতুন অভ্যাসকে এমন পর্যায়ে নিয়ে আসুন যা শুরু করতে 2 মিনিটের বেশি সময় লাগবে না। বাহ! এই অতি ছোট শুরুটা ধরে রাখা অনেক সহজ, আর একবার শুরু হয়ে গেলে পরে গতি বাড়ানো যেতে পারে। মূল কথাটা হলো কাজটা শুরু করার পথে যে বাধা বা ফ্রিকশন, হ্যাঁ, ওই বাধাটা। সেটা যতটা সম্ভব কমিয়ে আনা। আমারও এই সহজ করার আইডিয়াটা খুব ভালো লাগে। কারণ আমরা প্রায়ই নিজেদের ইচ্ছাশক্তিকে বেশি ভরসা করে ফেলি। ভাবি জোর করে ফেলব। ঠিক। কিন্তু পরিবেশ বা পরিস্থিতি যদি কাজটা করার জন্য কঠিন হয়, ইচ্ছাশক্তি বেশিক্ষণ টেকে না। কাজটা সহজ করে ফেলাটা অনেক বেশি নির্ভরযোগ্য। একদম। আর এই সহজ কাজটা করার পর আসে চতুর্থ এবং শেষ সূত্রটা। সেটা হলো মেক ইট স্যাটিসফাইং, সন্তোষজনক করে তোলো। সন্তোষজনক। হ্যাঁ, মানুষ সেই কাজই তো বারবার করে যেটা করার পর একটা তৃপ্তি বা সন্তুষ্টি আসে। হুম। সমস্যাটা হলো ভালো অভ্যাসের সুফলগুলো, যেমন ধরুন স্বাস্থ্যের উন্নতি, এগুলো আমরা পাই অনেক পরে। ঠিক। কিন্তু খারাপ অভ্যাসের মজাটা, যেমন ফাস্টফুড খাওয়া, সেটা পাই প্রায় সঙ্গে সঙ্গেই। হুম। আমাদের মস্তিষ্ক তাৎক্ষণিক পুরস্কারের দিকে বেশি টানে। ঠিক বলেছেন। তাই ভালো অভ্যাসটাকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে কাজটা করার পরপরই নিজেকে কোনো না কোনোভাবে একটা ছোট্ট পুরস্কার বা অন্তত একটা সন্তুষ্টি দিতে হবে। যেমন? খুব সাধারণ কিছু হতে পারে। ধরুন প্রতিদিনের পড়ার লক্ষ্য পূরণ হলে ক্যালেন্ডারে একটা টিক চিহ্ন দিলেন, আচ্ছা। বা সপ্তাহের টার্গেট পূরণ হলে নিজেকে একটা ছোট্ট কিছু ট্রিট দিলেন। এই ছোট ছোট জয়, যাকে বলে স্মল উইনস, হ্যাঁ, হ্যাঁ। এগুলো আমাদের ব্রেনকে বোঝায় যে কাজটা চালিয়ে যাওয়া লাভজনক। এটা অভ্যাসটাকে গেঁথে যেতে সাহায্য করে। তার মানে সহজ করা আর সন্তোষজনক পড়া, এই দুটোই অভ্যাসটা চালিয়ে যাওয়ার জন্য খুব দরকারি। আমার তো তাই মনে হয়। প্রথম দুটো সূত্র, স্পষ্ট করা আর আকর্ষণীয় করা, এগুলো হয়তো কাজটা শুরু করতে সাহায্য করে। হুম। কিন্তু শেষ দুটো সূত্রই ঠিক করে দেয় আমরা কাজটা চালিয়ে যাব কিনা। ওই তাৎক্ষণিক সন্তুষ্টিটা না পেলে দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য অপেক্ষা করাটা আমাদের ব্রেনের জন্য কঠিন। ঠিক। এই ছোট ছোট পুরস্কারের ব্যবস্থা করাটা তাহলে খুব জরুরি। অভ্যাস তৈরির প্রক্রিয়ার একটা অবিচ্ছেদ্য অংশ এটা। এই 4টে মূল সূত্রের ওপরেই তো বইটাতে আরও কিছু কৌশলের কথা বলা হয়েছে, তাই না? যেগুলো অভ্যাস গঠনকে আরও সহজ করে তোলে। হ্যাঁ, বেশ কয়েকটা আছে। যেমন একটা হলো হ্যাবিট স্ট্যাকিং বা অভ্যাসের স্তরীকরণ। হ্যাবিট স্ট্যাকিং, এটা বেশ মজার শুনতে লাগছে। হ্যাঁ, কৌশলটাও বেশ মজার আর কাজের। এর মানে হলো একটা নতুন অভ্যাসকে আপনার ইতিমধ্যেই আছে এমন কোনো পুরনো অভ্যাসের সাথে জুড়ে দেওয়া। ও আচ্ছা, কিভাবে? ধরুন আপনি রোজ সকালে দাঁত ব্রাশ করেন, এটা আপনার পুরনো অভ্যাস। হ্যাঁ। তো আপনি ঠিক করলেন সকালে দাঁত ব্রাশ করার পর আমি 1 গ্লাস জল খাবো। অথবা দুপুরের খাবার শেষ করে আমি 5 মিনিট হাঁটব। বাহ! এখানে দাঁত ব্রাশ করা বা দুপুরের খাওয়া হলো পুরনো অভ্যাস, মানে অ্যাঙ্কার।
আর জল খাওয়া বা হাঁটা হলো নতুন অভ্যাস, যেটা আপনি জুড়লেন। এটা তো দারুণ, কারণ পুরনো অভ্যাসটা তো এমনিতেই হচ্ছে, তার সাথে জুড়ে দিলে নতুনটা মনে রাখাও সহজ, করাও সহজ। ঠিক তাই, এটা আসলে ওই প্রথম সূত্রের মেক ইট অবভিয়াসের একটা উন্নত ব্যবহার। পুরনো অভ্যাসটাই নতুন অভ্যাসের জন্য একটা স্পষ্ট কিউ বা সংকেত হয়ে যাচ্ছে। হুম। আমাদের দিনের রুটিন তো এরকম অনেকগুলো অভ্যাসের মালা। এই হ্যাবিট স্ট্যাকিং ব্যবহার করে নতুন অভ্যাসগুলোকে খুব সহজে ওই মালার মধ্যে গেঁথে ফেলা যায়। সত্যি খুব কার্যকর কৌশল মনে হচ্ছে। আচ্ছা, এরপর যে ধারণাটার কথা বলবো, আমার মনে হয় ওটা বইটার সবচেয়ে শক্তিশালী দিকগুলোর একটা। কোনটা? ওই যে আইডেন্টিটি বেসড হ্যাবিটস বা পরিচয় ভিত্তিক অভ্যাস, এটা অভ্যাস তৈরির পুরো ভাবনাটাকেই যেন অন্যদিকে ঘুরিয়ে দেয়। হ্যাঁ, এটা সত্যি খুব গভীর একটা কনসেপ্ট। সাধারণত আমরা যখন কোনো অভ্যাস তৈরির কথা ভাবি, তখন হয় ফলাফলের দিকে মন দিই, যেমন আমি 10 কেজি ওজন কমাবো, হুম। অথবা প্রক্রিয়ার দিকে জোর দিই, যেমন আমি সপ্তাহে 3 দিন জিমে যাব। ঠিক। কিন্তু ওই পরিচয় ভিত্তিক অভ্যাস বলছে আসল পরিবর্তনটা আসে যখন আমরা নিজেদের আত্মপরিচয় বা আইডেন্টিটি পরিবর্তনের উপর জোর দিই। মানে কি পেতে চাই বা কি করতে চাই, এর চেয়েও বড় প্রশ্ন হলো আমি কে হতে চাই। একদম। উদাহরণটা খুব পরিষ্কার। ধরুন একজন ধূমপান ছাড়তে চাইছেন। তাকে সিগারেট অফার করা হলে তিনি বলতে পারেন, না ধন্যবাদ, আমি ছাড়ার চেষ্টা করছি। এটা হলো প্রক্রিয়া ভিত্তিক। হ্যাঁ, কিন্তু যদি তিনি বলেন, না ধন্যবাদ, আমি অধূমপায়ী, ও, এই দুটোর মধ্যে একটা ছোট কিন্তু অসম্ভব শক্তিশালী পার্থক্য আছে। দ্বিতীয় ক্ষেত্রে তিনি নিজের পরিচয়টাই বদলে ফেলেছেন। তিনি আর চেষ্টা করছেন না, তিনি এখন একজন অধূমপায়ী। এটা তো দারুণ। যখন আমরা বিশ্বাস করতে শুরু করি যে আমি একজন স্বাস্থ্যবান মানুষ, বা আমি একজন লেখক, বা আমি একজন ডিসিপ্লিন মানুষ, হ্যাঁ, তখন সেই পরিচয়ের সাথে মিল রেখে আচরণ করাটা আমাদের জন্য অনেক বেশি স্বাভাবিক হয়ে যায়। জোর করে করতে হয় না, ওটা নিজের সত্তার অংশ হয়ে ওঠে। কিন্তু একটা প্রশ্ন আছে, এই আত্মপরিচয় বদলানো কি অত সহজ? মানে এটা কি শুধু মনে মনে ঠিক করে নিলেই হয়ে গেল? না, অত সহজ নয় অবশ্যই, আর এটাই বইটার একটা গুরুত্বপূর্ণ দিক। পরিচয় রাতারাতি বদলায় না। তাহলে? বইটা বলছে আমাদের প্রত্যেকটা ছোট ছোট কাজ, প্রত্যেকটা অভ্যাস হলো আমাদের কাঙ্ক্ষিত পরিচয়ের পক্ষে দেওয়া এক একটা ভোট। ভোট? হ্যাঁ, ভোট। আপনি যখন স্বাস্থ্যকর খাবারটা বেছে নিলেন, তখন আপনি আমি একজন স্বাস্থ্যবান মানুষ এই পরিচয়ের পক্ষে একটা ভোট দিলেন। যখন আপনি লেখার জন্য বসলেন, তখন আমি একজন লেখকের পক্ষে ভোট দিলেন। বাহ! সময়ের সাথে সাথে এই ছোট ছোট ভোটগুলো জমতে জমতে আপনার আত্মবিশ্বাস আর ওই নতুন পরিচয়টাকে দৃঢ় করে তোলে। তার মানে পরিচয় ভিত্তিক অভ্যাস গড়ার উপায় হলো ওই পরিচয়ের সাথে মেলে এমন ছোট ছোট কাজগুলো রোজ করে যাওয়া। একদম। কাজগুলোই ধীরে ধীরে পরিচয়টাকে সত্যি করে তোলে। এর সাথেই তো জড়িত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এনভায়রনমেন্ট ডিজাইন বা পরিবেশের ভূমিকা। ও হ্যাঁ, এটা ভীষণ জরুরি। আমরা নিজেদের ইচ্ছা শক্তিকে অনেক বড় করে দেখি বটে। কিন্তু আসলে আমাদের চারপাশের পরিবেশ, মানে আমাদের আশপাশটা, নীরবে আমাদের আচরণকে অমঝমভাবে প্রভাবিত করে। ঠিক। পরিবেশকে এমনভাবে সাজিয়ে নেওয়া উচিত যাতে ভালো অভ্যাসগুলো করা একদম সহজ, স্বাভাবিক মনে হয়। আর খারাপ অভ্যাসগুলো করা কঠিন হয়ে পড়ে। হ্যাঁ, এটা আসলে ওই 4টে সূত্রের বাস্তব প্রয়োগ। যেমন, ভালো অভ্যাসকে স্পষ্ট করার জন্য স্বাস্থ্যকর খাবার ফ্রিজে চোখের সামনে রাখুন, পড়ার বইটা বিছানার পাশেই রাখুন। খারাপ অভ্যাসকে অদৃশ্য করার জন্য জাঙ্ক ফুড কিনেই আনবেন না, বা ধরুন টিভি রিমোটটা ড্রয়ারে ভরে রাখুন। আচ্ছা। ভালো অভ্যাসকে সহজ করার জন্য, যেমনটা আগে বলছিলেন, ব্যায়ামের পোশাক আগের রাতেই গুছিয়ে রাখুন। হ্যাঁ। আর খারাপ অভ্যাসকে কঠিন করার জন্য ধরুন রাতে ঘুমাতে যাওয়ার আগে মোবাইল ফোনটা অন্য ঘরে চার্জে দিয়ে আসুন। ঠিক। ইচ্ছা শক্তির উপর ভরসা না করে পরিবেশটাকে নিজের পক্ষে নিয়ে আসাটা অনেক বেশি স্মার্ট স্ট্র্যাটেজি। অবশ্যই পরিবেশের এই ডিজাইন অভ্যাস গড়া বা ভাঙার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখে। সব মিলিয়ে যদি দেখি, বইটার মূল শক্তিগুলো তাহলে কোথায়? কেন এটা এত পপুলার হলো? আমার মনে হয় প্রধান কারণ হলো এর অসাধারণ প্র্যাকটিক্যাল দিকটা। শুধু থিওরি নয়, একদম স্টেপ বাই স্টেপ কি করতে হবে সেটা বলা আছে। হ্যাঁ, আর ভাষাটাও খুব সহজ, প্রচুর বাস্তব উদাহরণ দেওয়া আছে। ঠিক। আর পুরো ব্যাপারটা যে বিজ্ঞান আর মনোবিজ্ঞানের গবেষণার উপর ভিত্তি করে লেখা, সেটাও এর বিশ্বাসযোগ্যতা অনেক বাড়িয়ে দেয়। আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, প্রত্যেক অধ্যায়ের শেষে যে সারসংক্ষেপ দেওয়া আছে। ও হ্যাঁ, ওটা খুব কাজের।
মূল পয়েন্টগুলো মনে রাখতে বা পরে চট করে দেখে নিতে খুব সুবিধা হয়। তবে একটা কথাও সত্যি, যারা হয়তো আগে থেকেই এই সেলফ হেল্প বা অভ্যাস গঠন নিয়ে কিছুটা পড়েছেন, তাদের কাছে কিছু আইডিয়া রিপিটেটিভ লাগতে পারে। হ্যাঁ, সেটা হতে পারে। কিছু ধারণা হয়তো পরিচিত মনে হতে পারে। এটা এই ধরনের বইয়ের একটা কমন ব্যাপার। মূল মেসেজটা ভালো করে গেঁথে দেওয়ার জন্য লেখকরা অনেক সময় একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলেন। কিন্তু মোটের ওপর দেখলে যারা নিজেদের জীবনে ভালো পরিবর্তন আনতে চান, মানে ছোট ছোট অভ্যাসের মাধ্যমে বড় কিছু করতে চান, তাদের জন্য এটা একটা অসাধারণ বই। হ্যাঁ, একটা অবশ্য পাঠ্য বই হিসেবেই ধরা হচ্ছে। বিশেষ করে যারা বুঝতে চান যে কেন তারা বারবার চেষ্টা করেও কোনো অভ্যাস ধরে রাখতে পারেন না বা খারাপ অভ্যাস ছাড়তে পারছেন না। তাদের জন্য এটা একটা রোডম্যাপের মতো কাজ করতে পারে। একদম। আসলে বইটা তো শুধু অভ্যাস নিয়েই না, এটা সেলফ ইমপ্রুভমেন্ট আর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিরও একটা গাইডলাইন যেন। ঠিক কিভাবে ছোট ছোট পদক্ষেপে কনসিস্টেন্ট ইমপ্রুভমেন্টের মাধ্যমে যে কোনো ফিল্ডে দারুণ সাকসেস পাওয়া যায়, সেটাই এর মূল শিক্ষা। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা যে মূল কথাটা নিতে পারি তা হল, সাফল্য বা ব্যর্থতা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়। এগুলো আসলে আমাদের প্রতিদিনের অসংখ্য ছোট ছোট পছন্দ, ছোট ছোট অভ্যাসের লম্বা সময়ের যোগফল। ওই 1% পরিবর্তন। হ্যাঁ, ওই 1% পরিবর্তন, যেটা শুরুতে প্রায় চোখেই পড়ে না, সেটাই সময়ের সাথে চক্রবৃদ্ধি হারে বেড়ে গিয়ে আমাদের জীবনকে গড়ে বা ভাঙে। জেমস ক্লিয়ার যাকে বলছেন অ্যাটমিক বা পারমাণবিক অভ্যাস, অবিশ্বাস্য রকমের ছোট, কিন্তু তার ক্ষমতা অপরিমেয়। এই আলোচনা শেষ করার আগে একটা ছোট্ট ভাবনা যোগ করতে চাই। কি অবশ্যই। আমরা তো ভালো অ্যাটমিক অভ্যাস তৈরির কথা বললাম, যার সময়ের সাথে চক্রবৃদ্ধি হারে ভালো ফল দেয়, কিন্তু এর উল্টো দিকটাও কি সমান সত্যি নয়? মানে আমাদের জীবনে এমন কি কোনো অতি ছোট, প্রায় নজরে না পড়া খারাপ অভ্যাস লুকিয়ে আছে? হতে পারে সেটা রোজ প্রয়োজনের চেয়ে 1 চামচ বেশি চিনি খাওয়া, হ্যাঁ। বা রাতে ঘুমাতে যাওয়ার আগে কয়েক মিনিট শুধু স্ক্রোল করে যাওয়া, আচ্ছা। অথবা কোনো জরুরি কাজকে একটু পর করছি বলে সামান্য পিছিয়ে দেওয়া। এই ধরনের ছোট ছোট জিনিস, যেগুলো আমরা হয়তো তেমন গুরুত্বই দিচ্ছি না। একদম, কিন্তু দীর্ঘমেয়াদে সেগুলোর নেতিবাচক প্রভাব হয়তো চক্রবৃদ্ধি হারে আমাদের স্বাস্থ্য, সম্পর্ক বা কাজের উপর পড়ছে। এই অদৃশ্য খারাপ অভ্যাসগুলো খুঁজে বের করাটাও হয়তো ভালো অভ্যাস গড়ার মতোই জরুরি। দারুণ একটা পয়েন্ট, এটা সত্যি ভাবার মতো বিষয়।